আসসালামু আলাইকুম। একটা জাতীয় নির্বাচনের পর ১.৫ মাস যেতে না যেতেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানান ধরনের ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কোন দিকে যাচ্ছে রাজনীতি, কতটা অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। একটি নির্বাচিত সরকার আসার পরেও এই দেশ যে খুব সহজেই স্থিতিশীলতার দিকে যেতে পারবে না তা সহজেই অনুমান করা যাচ্ছিল, এবং সে কথা আমরা প্রকাশ্যেই বলছিলাম। এবং তারও নিশ্চয়ই অনেক ধরনের কারণ ছিল, এবং সেই কারণগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে সবার সামনে। প্রিয় দর্শক, সেই 18 ফেব্রুয়ারিতেই যেদিন কিনা নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, সংসদের প্রথম অধিবেশন বসলো, সেদিনই আমি আপনাদের সামনে প্রশ্ন তুলেছিলাম যে কোন আইনের অধীনে, কোন বিধান মোতাবেক, সংবিধানের কোন ধারার আলোকে আমাদের বর্তমান সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জামাত এবং এনসিপির সদস্যদেরকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করালেন। এবং আমি স্পষ্টভাবে এই কথা আপনাদের সামনে বলেছিলাম, এই শপথ বাক্য পাঠ করানোর দায়ে সংবিধান লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সেই কথাটি এখন ১.৫ মাসের মাথায় এসে খোদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে সেই প্রশ্নটি উত্থাপন করলেন। তিনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন। খুবই চমৎকার বলেছেন, শতভাগ সমর্থন করি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে। এই যে সংবিধান সংস্কার পরিষদ নামে উদ্ভট একটি বিষয়, এই মুহূর্তে অন্তত সংবিধান তো নাই, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এটি কি উদ্দেশ্যে করা হয়েছিল, সেই প্রশ্ন তুললেই উত্তরগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এটি আগে থেকেই বলে আসছি, সংবিধানের কোথাও তো এই বিষয়ে কোনো শব্দ উচ্চারণ নেই। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল, হ্যাঁ না ভোট। এ ধরনের অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে কোনো অপরাধ হয় কিনা, কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় কিনা, ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেটি আমার এই মুহূর্তে জানা নেই। কিন্তু এটুকু স্পষ্ট আমরা সবাই জানি যে সংবিধান লঙ্ঘনের দায়ে অবশ্যই শাস্তির বিধান রয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই সিইসিকে কারাগারে পাঠানো যেতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, গত 2 দিন আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আহ্বায়ক নাহিদ ইসলামরা কেন হঠাৎ করে ডিপ স্টেটের কথা নিয়ে আসলো, যে সব ধরনের স্ট্র্যাটেজি সাজিয়ে দেওয়া হয়েছিল ডিপ স্টেটের পক্ষ থেকে যাতে আরও 4.5 বছর ইউনূস সরকার ক্ষমতায় থাকতে পারে। কি উদ্দেশ্যে আনা হলো এ বিষয়ে আপনাদের সামনে এর আগে ব্যাখ্যা করেছি। এবং ডিপ স্টেটের খেলা যে এখনো থেমে যায়নি, বরং আরো সক্রিয় হয়েছে, সংসদের মধ্যে জামাত এবং এনসিপির ভূমিকাকে আমাদের সামনে তুলে ধরলেই স্পষ্ট বোঝা যায়। একটি বিশেষ রাজনৈতিক শক্তি এরই মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ফটো সাংবাদিক শহীদুল আলমদের রাজপথে নামিয়েছে। আন্দোলন গড়ে তোলা হবে সরকারের বিরুদ্ধে। বিএনপি গণভোটের রায় মানছে না, জাতীয় নির্বাচনের রায় মানলেও তারা কেন গণভোটের রায় মানছে না? গণভোটের পুরো প্রক্রিয়ায় ইউনূস সরকারের প্রতারণা ছিল। একথা সালাউদ্দিন আহমেদ সাহেব যেমন বলেছেন, শুরু থেকেই একথা আমি নিজেও বলে আসছি। এবং এই গণভোট যে প্রতারণার মাধ্যমেই অনুষ্ঠিত হয়েছে সেটিও আমরা জানি। কোথাও কোথাও 244% ভোট কাস্ট হয়েছে। এবং বলা হচ্ছে যে বিএনপি তো বলেছিল যে হ্যাঁ এর পক্ষে ভোট দিন, বিএনপি তো বাধ্য হয়ে বলেছিল। বিএনপি ইউনূস সরকারের প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছিল বিধায় 2-1 দিন হয়তো শীর্ষ নেতৃত্বের মুখ থেকে বেরিয়েছে যে হ্যাঁতে ভোট দিন। এটুকু না বললে তো জাতীয় সংসদ নির্বাচনটি ইউনূস সরকারের কাছ থেকে আদায় করা যেত না। সেই জায়গা থেকে আমরা এটিকেও বলতে পারি বিএনপির জন্য এটি ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। সময়ের দাবি অনুযায়ী এটুকু হয়তো বিএনপি নাটক করেছে।
এবং ইউনূস সরকারের চাপেই আমাদের রাষ্ট্রপতি গণভোটে অধ্যাদেশ জারি করেছিলেন। জামাত এনসিপি এখন বলছে যে তারা প্রশ্ন তুলছে কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি সেটি সকলেই জানি। যখন বাংলাদেশের গণ অভ্যুত্থান সংঘটিত হলো, তারপর 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টিতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল? ভালো কথা, যৌক্তিক প্রশ্ন। কিন্তু সেই সংবিধানের আলোকেই তো ডক্টর ইউনূস সরকার শপথ নিয়েছিল, সেই সংবিধানের আলোকেই নির্বাচন হয়েছে। যেটি বলা হচ্ছে যে হাইকোর্টের রেফারেন্স মাধ্যমে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল এবং আরও যা যা কিছু হয়েছে সেগুলো কিসের আলোকে হয়েছে? অবশ্যই তার অনেক কিছু ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকে হয়েছে, আবার অনেক কিছুই সংবিধান মেনে হয়েছে। তো সংবিধান মেনে যেগুলো হয়েছে সেগুলোর কথা কেন স্মরণ করে না জামাত এনসিপি? নিজেদের পক্ষে আসলে সেটি সংবিধান আলোকে নেওয়া যায়, নিজেদের বিপক্ষে গেলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এইসব ভাওতাবাজি মানুষ বুঝে গেছে, এগুলো বন্ধ করতে হবে। এবং এই যে ডক্টর ইউনূস নির্বাচনের নাম করে 18 মাস ক্ষমতা ধরে রাখলো, এটা নিশ্চয়ই ডক্ট্রিন অফ নেসেসিটি নয়। তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, তারা সহজে নির্বাচন দিতে চায়নি। সেই জায়গা থেকে বিএনপি অনেক ছাড় দিয়ে, বিএনপিকেও অনেক নাটকের মধ্য দিয়ে এই নির্বাচনটি আদায় করতে হয়েছে। সহজ কথা। জামাত এনসিপি বড় ধরনের ঝামেলা সৃষ্টির জন্য প্রস্তুত এবং তারা সম্ভবত সেগুলো কার্যকর করার চেষ্টাও করবে। পেছনে ডিপ স্টেটের খেলা রয়েছে এবং ওই যে আসিফ মাহমুদরা কয়েকদিন আগে ডিপ স্টেটের খেলার বিষয়টি নিয়ে এলো, যাতে আমি বলেছিলাম, একটু মনে করিয়ে দিই, যাতে এটুকু স্টাবলিশ করা যায় বিএনপি ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে ক্ষমতায় এসেছে, এমন প্ল্যান তাদের থাকতে পারে। সেটাই তারা এটি মানুষের মাঝে স্টাবলিশ করার চেষ্টা করবে। যাই হোক, জুলাই সনদ মানার কি বাধ্যবাধকতা? আমাদেরকে সংবিধান মানার বাধ্যবাধকতা রয়েছে। জুলাই সনদের অনেক কিছুই ভালো থাকতে পারে, আছে অবশ্যই, সেগুলো বিএনপি মানবে। বিএনপি মানার জন্য অনেক ক্ষেত্রেই প্রস্তুত, তার অনেক কিছুই আমাদের সামনে উপস্থিত হয়েছে। ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে ছেড়ে দিতে চেয়েছিল, আরও অনেক এক্সাম্পল আমাদের সামনে নিয়ে এসেছে। জুলাই সনদের যেই ভালো দিকগুলো যদি বিএনপি না মানে, সাধারণ মানুষ সেগুলো বুঝে নেবে। নিশ্চয়ই আমরা সতর্ক দৃষ্টি রাখছি যে কোন কোন ভালো জিনিস বিএনপি তার রাজনৈতিক স্বার্থে অ্যাভয়েড করতে চায় বা তারা সেগুলো মানবে না, সংবিধান সংস্কার করবে না। আর সংবিধান সংস্কারের জন্য তো এই সংবিধান সংস্কার পরিষদের দরকার নেই। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই তো অনেক কিছু করা যায়, এর আগে করা হয়েছে। যেই ভয়ের বা আতঙ্কের বা আশঙ্কার জায়গা থেকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, সেটিও একটু মনে করিয়ে দিই। শোনা যাচ্ছিল যে এই সংবিধান সংস্কার পরিষদ 6 মাস ধরে থাকবে, 6 মাস ধরে থাকলে ডক্টর ইউনূসও 6 মাস প্রধান উপদেষ্টা হিসেবে তার পদে থাকতে পারবেন। আবার এই 6 মাস মধ্যে নানান ধরনের খেলা হতে পারে। এখন আবার একটা হসপস বাঁধানোর জন্য জামাত এনসিপি এইগুলো করার জন্য সংসদের ভেতরে বাইরে পুরো দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। মোদ্দা কথা হচ্ছে, ডিপ স্টেটের খেলা এখনো থামেনি। জামাত এনসিপি ডিপ স্টেটের হয়ে এখনো পর্যন্ত খেলছে, অনেককে খেলার জন্য রাজপথে নামাচ্ছে।